এখন সময় রাত 12:52 আর এই মুহূর্তে আছি জাস্ট ফারাক্কা ব্যারেজটা ক্রস করে। তবে এবার কিন্তু ভয় পাইনি, মানে তখন যেটা ভয় পেয়েছি। গুড মর্নিং। লাস্ট ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করছি, মানে মংসুং ভিলেজ গ্রেস হোমস্টে। এখন সময় 7:05 আর ঘুম থেকে উঠে এইরকম চা। কালকের সন্ধ্যাটা কেটেছিল দারুণ, মানে কি বলবো, একটা মেমোরেবল মোমেন্ট। সন্ধ্যাবেলা চা পকোড়া, তারপর বারবিকিউ চিকেন, রাত্রেবেলা ডিনারে ছিল ভাত মাংস ডাল। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই, বেশ দারুণ খাওয়া দাওয়া, ঘুমটাও সেরকম। আর সন্ধ্যাবেলার আড্ডাটা বেশ জমে উঠেছিল, নতুন মানুষদের সঙ্গে পরিচয়, বেশ সন্ধ্যাটা দারুণ কেটেছে। তোমরা যারা লাস্ট ব্লগটা দেখোনি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো, কিংবা এই রাইডের সঙ্গে ভালোভাবে কানেক্ট হয়ে গেলে একবার প্লেলিস্টটা চেক করে নিতে পারো। এসো, চলছে নাকি লাইভ? চলছে। কিন্তু আজকের রাইডটা বিশাল ভাইটাল একটা রাইড হতে চলেছে, কারণ এখন আমরা যাব মনসুংয়ের সব থেকে ভালো জায়গা, যেটা মনসুংয়ের সব থেকে পরিচিত জায়গা যাকে বলা হয় তিস্তা ভিউ পয়েন্ট। তো সেটা আমরা দুদিন এসেছি, সেটা যাওয়ার সময় হয়নি। তো আমরা চাটা খেয়ে আমরা চলে যাব সেখানটায়, তারপরে আসবো, এসে লাগেজ প্যাক করব, চলে যাব এখান থেকে কলকাতা। তো আজকের একটা ক্রুশিয়াল রাইড হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো, সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। এখন সময় সকাল 7:26 আর আমরা কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি। এখন যাব তিস্তা ভিউ পয়েন্ট, মোটামুটি পুরো রেডি আমরা, 4 জন, 3টে বাইক নিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, কারণ কালকে সকালে যখন উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা স্পষ্ট দেখা যাচ্ছিল, আজকে সেই জায়গাটা পুরো মেঘে ঢেকে দিয়েছে। সরু রাস্তা দিয়ে চলে এসেছি ঠিক তিস্তা রিভার ভিউ হোমস্টে। এখানটা একটা হোমস্টে আছে, এখানটায় বাইকটা পার্কিং করেছি, এখানে 4 চাকা আছে। তো এখান থেকে সরু রাস্তা চলে গিয়েছে, এই যে রাস্তা, এই রাস্তাটা চলে গিয়েছে তিস্তা ভিউ পয়েন্টের একদম কাছটাতে। আর তলাতে এখান থেকে স্পষ্ট না, কিন্তু অল্প দেখা যাচ্ছে যে তিস্তা নদীর বাঁক। একদম শেষটাতে এরকম সিমেন্টের একটা ঢালাই দিয়ে একটা ছাদ মতো করা আছে, চারিদিকে ব্যারিকেড। এখান থেকে তিস্তার ভিউটা দারুণভাবে নেওয়া যায়। দেখো, অসাধারণ ভিউ। তিস্তা ভিউ পয়েন্ট, তো এখান থেকে তিস্তার দীর্ঘ গতিপথ এখান থেকেই দেখা যায়। তিস্তাকে যদি সব থেকে ভালোভাবে দেখতে হয় তাহলে এই জায়গায় আসতেই হবে। আর তিস্তা নদীর কথা যদি আমি বলি, তিস্তা নদীর উৎপন্ন হয়েছে সিকিমের সোলোমো লেক থেকে, তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ রংপুর জেলার মধ্যে দিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছি। তো এই তিস্তা নদীর গতিপথ 414 কিলোমিটার। তার মধ্যে ভারতবর্ষে আছে, ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গ আর সিকিমের মধ্যে দিয়ে আছে 104 কিলোমিটার, বাকি 309 কিলোমিটার আছে বাংলাদেশের মধ্যে। এই জায়গাটা ভালো লাগার আরেকটা কারণ হলো, পাহাড়ের মধ্যে দিয়ে তিস্তা নদী আমার ডান দিক থেকে এসে বেঁকে বাঁ দিকে চলে গিয়েছে। তিস্তা নদীকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখান থেকে। আর সকালবেলা আসাটাই আমার মনে হয় ভালো হবে, কারণ সকালে সূর্যটা উঠছে পূর্ব দিক থেকে, সূর্যের আলো ওই পাহাড়ে পড়ছে, একটা অসাধারণ সিনিক বিউটি। তো তিস্তা ভিউ পয়েন্ট ঘুরে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আজকে দিয়েছে মোমো আর স্যুপ, চাটনি। গতকাল দিয়েছিল পুরি আর সবজি বলতে এখানটায় ঘুগনি। তো আজকে যে ডিফারেন্স খাবার বলেছি, যে কালকে পুরি খেয়েছি, শরীরটা একটু গড়বড় করেছে, মানে হজম হতে যায়নি, পুরি খেলে আমার হজমই হয় না। তো যাই হোক, পাহাড়ির চিকেন, এটা চিকেন মোমো, ঠিক আছে। ভেজ মোমোর কথা বলেছিল, তো সবাই বললো যে চিকেন মোমোটাই বেস্ট, তো চিকেন মোমো। তো এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আজকে অনেক বড় একটা রাইড হতে চলেছে, তো প্রত্যেক মুহূর্তের আপডেট তোমাদের সামনে তুলে ধরবো, শুধু ভিডিওটার সঙ্গে থেকে। তো এই মুহূর্তে পুরো ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি, আর বাঘাও পুরো রেডি, বাঘা ফুললি লোডেড, আর সবকটা বাইকেই এই আমাদের লাইন আপ। দুদিনে খুব কাছাকাছি চলে এসেছি যে মানুষটা, ঠিক আছে, কিংসুকদা, মানে এনার কথা তো আমার মনে থাকবে সব সময়। যাই হোক, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আর এই হলো দিদি, ঠিক আছে, দাদার ওয়াইফ, বিউটিফুল ওয়াইফ, হোমস্টের মালিক, ঠিক আছে। তো আমরা যাওয়ার সময় যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা একটা ফটোশ্যুট করব, তারপরে বেরিয়ে যাব। ম্যাডাম, আরে
ভাই ঠিক আছে দেখা হবে। ঠিক আছে ঠিক চলো। আছে ওদি তাহলে আবার পরে কথা হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যোগাযোগ থাকলে সে আজ না হোক পরে সে আবার দেখা হবে এখন সময় 10:01 শিডিউল টাইম ছিল 9টার মধ্যে রাইডটা শুরু করব কিন্তু সেই বেড়াতে বেড়াতে দেরি হয়ে গেল যে রুট দিয়ে এসেছিলাম সে রুট দিয়ে যাইনি অন্য রুট দিয়েই যাচ্ছি মানে কালিম্পং মেন শহরটাকে আমরা বাইপাস করে যাব হোমস্টের মালিকিনের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে শিলিগুড়ি যাব তো ওরা এই রোডটাই দেখিয়ে দিল এটা কোন রুটটা হয়তো যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমরা মেরিনেশন পয়েন্ট যাওয়ার সময় ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে ওই রাস্তা দিয়েই যাওয়া যায় তা না হলে আসার সময় যে 1-1.5 কিলোমিটার রাস্তা যে চড়াই ছিল ওই রাস্তাটা চড়তে হতো উপরন্তু 30 মিনিট বেশি সময় লাগতো গুগল ম্যাপ কালিম্পংয়ের ওই রোডটাই দেখাচ্ছিল কিন্তু লোকালরাই বেস্ট লোকালরা বলে দিল যে এই রোডটা বেটার হবে আজকে অনেকটা পথ জার্নি করতে হবে কারণ এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর 80 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে কলকাতার দূরত্ব 600 ওখান থেকে আমার বাড়ির দূরত্ব 50 আজকে 750 কিলোমিটারের উপর রাইড হবে তো দেখা যাক কটার মধ্যে পৌঁছাতে পারি তবে আমরা যে হোমস্টেতে ছিলাম ওই হোমস্টেটা দারুণ একটা লোকেশানে আছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা স্পষ্ট দৃশ্যমান সব সময়ের জন্য তবে সম্পূর্ণ আননোন রোড দিয়ে যাচ্ছি আপাতত 3 কিলোমিটার এসছি 1 কিলোমিটার ছাড়া বা 2 কিলোমিটার এখনও খুব ভালো আর আমার ডান দিকে আছে পাহাড়ের রেঞ্জ পাহাড়ের ছোট ছোট ঘর বেশ রোদ পড়ে চকচক করছে আর এইরকম আঁকা বাঁকা রাস্তা ওহ দারুণ সকাল থেকে যদি এইরকম রাস্তায় রাইড করা যায় সত্যি রাইড করা একটা এনার্জি পাওয়া যায় তবে আজকে ব্লগে থাকছে আমার কালিম্পংয়ের অফবিট জায়গা মুংসুং ভিলেজ এখানটা আসা থেকে যাওয়া হোমস্টেতে থাকা খাওয়া ওভারঅল টোটাল খরচ মানে একটা বাজেট ট্রিপ তোমরা প্রত্যেকেই জানো যে আমি প্রত্যেকবারে প্রত্যেক রাইডের শেষে একটা করে বাজেট ট্রিপ করি তো এটা আলাদাভাবে কোনো কিছু না এই ভিডিওর সঙ্গেই থাকবে জাস্ট আমি বাড়িতে ঢুকবো কিংবা বাড়িতে ঢোকার আগে আমার কত খরচ হলো সেটা আমি বলে দেবো সত্যি বলতে রাস্তাটা দারুণ আর এদিকে হলো শালের জঙ্গল আর শাল গাছের জঙ্গলের মাঝ থেকে এইরকম রাস্তা বাটারি স্মুথ রাস্তা জাস্ট কিছু বলার নেই এইসব রাস্তা জাস্ট ফিল করতে হবে এই যে পাহাড়ে সকাল থেকে ছিল একটু কুয়াশা এখন কুয়াশা কেটে গিয়ে এসছে সূর্যের আলো পাহাড় ওই জন্য আমার ভালো লাগে সেকেন্ডে সেকেন্ডে রং বদলায় বেশ দারুণ এইসব জিনিস দেখে কিচ্ছু বলার নেই প্রাণ ভরে গেল মন ভরে গেল তো এখান থেকে মেনলি 18 কিলোমিটার বাঁদিকে সেবক 52 কিলোমিটার বাঁদিকে ডান দিকে গ্যাংটক 40 কিলোমিটার সিংথাম 16 কিলোমিটার তো এই জায়গাটা এটা হলো রংপো যার সময় এদিকে গিয়েছো না রংপুর দুটো স্টেটের মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল সাইডে আছে ও সিকিম সাইডের মধ্যেও আছে তো এই রুট ধরে গিয়েছিলাম আর এই রুট থেকে নামলাম তবে ডিস্টেন্সটা একটু কম হলো পাশে তিস্তা নদী বয়ে চলেছে তার আপন গতিতে ওদিকটা দিয়ে সাদা যে জায়গাটা হয়ে আছে ওটা ক্লাউড ব্লাস্ট হয়েছিল তার ফল ওটাই তিস্তা অ্যাকচুয়ালি এরকম জায়গা দিয়ে বয়ে যায় ওদিকটাতে পুরো এরকম জঙ্গল ছিল ক্লাউড ব্লাস্টের ফলে পুরো ধসে চলে এসছে এটা হচ্ছে রংপো চেকপোস্ট যারা গ্যাংটক যাবে তারা স্ট্রেট যেতে পারো বা ডান দিক থেকে হয়ে আবার চলে যেতে পারো কিন্তু রংপুর এখানে দুটো চেকপোস্ট হয়েছে এটা নতুন ব্রিজ এই ব্রিজটা আগে ছিল না নতুন করে এখন হয়েছে এখন সময় 10:40 আর চলে এসেছি রংপোতে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 74 কিলোমিটার তো 74 কিলোমিটার যেতে তো মিনিমাম 2 ঘন্টা সময় লাগবেই মানে 11টা 12টা 1টার সময় আমরা নামবো শিলিগুড়ি তারপর ওখান থেকে যাব কলকাতা তো আজকের যা রাইড হবে চাপের রাইড হবে এই যে মেল্লি বাজারের বাঁদিক থেকে একটা রাস্তা উঠে গিয়েছে ওই যে ওভারব্রিজ ওই ওভারব্রিজ থেকে সিকিমে যায় এই সিকিম ঢোকার এই রুটে দুটো চেকপোস্ট আছে এটা মেল্লি চেকপোস্ট আর পিছনে আমরা ফেলে এলাম ওটা রংপুর চেকপোস্ট এখন সময় 12:45 আর চলে এসেছি করোনেশন ব্রিজ বাঁদিকে রাস্তা চলে গিয়েছে আসামের দিকে এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 14 কিলোমিটারের মতো চাপ একটাই যে শিলিগুড়ি থেকে কখন পুরোপুরিভাবে রাইডটা শুরু করব কলকাতার উদ্দেশ্যে এখন শিলিগুড়ি পৌঁছাতে পারলাম না তো ছোট্ট একটা ইনফরমেশান বেঙ্গল সাফারির কাছে পুলিশ থাকছে আর গাড়ি স্পিড চেক করছে ওভার স্পিড হলেই ফাইন তো রাস্তাটা বেশ ভালো ওই যে বেঙ্গল সাফারির ভিতর দিয়ে যে রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা বেশ ভালো ট্রেনে বেরিয়ে আসা যায় কিন্তু ওই ট্রেনে বেরিয়ে আসলে ওই যে সমস্যা
অটোমেটিক্যালি কেস চলে যাবে, অটোমেটিক্যালি না, পুলিশ দাঁড় করিয়ে কেস দিয়ে দিচ্ছে। এখন সময় 2:50 আর এই মুহূর্তে আছি শিলিগুড়ি জংশনের যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। তো এখানে পেট্রোল ভরাইনি, মনসুং থেকে ডিরেক্ট এখানে এসেছি, এসে একটু ফ্রেশ হওয়া ছিল, তো ফ্রেশ হয়ে নিয়েছি, একটু চা বিস্কুট খেলাম। এখান থেকে চলে যাবো কলকাতার দিকে। তো 3টের সময় রাইডটা শুরু করছি, বিকাল 3টে, ভোর 3টে আমার বাড়ি থেকে রাইড করি সব সময়, তো আজকে রাইড করছি বিকাল 3টে শিলিগুড়ি থেকে। তো দেখা যাক, চেষ্টা করে পৌঁছে যাওয়ার, তো চাপ নেব না, যখনই অসুবিধা হবে, যদি মনে হয় যে থেকে যাব মালদা হতে, যেখানটা শরীর পারমিট করবে না সেখানে থেকে যাব, তো বাইক নিয়ে যাওয়ার এটাই সুবিধা। তো চলো যেতে যেতে কথা হবে। বিকাল 3টে, এখনও লাঞ্চ করা হয়নি, আর বিরিয়ানির গন্ধ শিলিগুড়ি জাংশনে বিভিন্ন হোটেল থেকে বিরিয়ানির গন্ধ নাকে আসছে, মানে খিদেটা আরও দুগুণ বেড়ে গেল। তো যাই হোক, তো আজকে যে রুটটা ফলো করছি সেটা সেম রুট, এখান থেকে ঘোষপুকুর 22, ওখান থেকে ইসলামপুর বাইপাস 47, ডালখোলা 63। আপাতত ইসলামপুর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, গিয়ে ওখান থেকে লাঞ্চটা করব। সকালে তোমাদেরকে বলেছিলাম যে আজকে রাইডটা টাফ রাইড হতে চলেছে, এই জন্যই বলেছিলাম যে টাফ রাইড হতে চলেছে। বিকাল 3টে বেরোচ্ছি শিলিগুড়ি থেকে, চলো যা যা করবো ভিডিওতে তুলে ধরবো। শিলিগুড়ি থেকে নামলে এইরকম সমতলের বিস্তীর্ণ চা বাগান, এইরকম চা বাগান দেখলে মন ভালো হয়ে যায়। তোমরা দেখলেই 10টার সময় হোমস্টে থেকে মোমো খেয়ে, চিকেন মোমো খেয়ে বেরিয়েছি, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, ভালো লাগছিল না, এরকম একটা ব্যাপার। 3টে বাজে, শিলিগুড়িটা বেরোনোর পরে সমতলের বিস্তীর্ণ চা বাগান, এইরকম শিলিগুড়ি থাকলে সারাদিন রাইড করতে কোনো অসুবিধাই হয় না। কলকাতা শিলিগুড়ি রুটে এই নিয়ে 4বার আসছি, 4বার যাই নজির করেছি, মানে 4বারই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। যাই হোক, এটা রাইডের পার্ট বলে মেনে নিতে হবে, সমস্যা ছাড়া রাইড খুব কমই হয়। তবে বস বেশি চাপ নেওয়া যাবে না, আস্তে আস্তে যাব। শঙ্করপদার সামনে যাচ্ছে, যদি মনে করে থাকবো কোনো ব্যাপার নেই, যদি বলে যাবো কোনো ব্যাপার নেই, আমার কোনো সমস্যা নেই, এটুকু বলতে পারি। এখন মোটামুটি এরকম দিনের আলোতে আসি, সন্ধ্যা হবে 60, তাতে কালকে পৌঁছাবো, পরশু দিন পৌঁছাবো, যা হবে হবে, সোজা কথা বেশি চাপ নেওয়া যাবে না। উপর দিয়ে চলে এসেছি ঘোষপুকুরের উপর দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এটা চলে গিয়েছে ফুলবাড়ি বাইপাস। যারা শিলিগুড়ি যাবে তারা ওই যে ঘোষপুকুর মোড় থেকে লেফটে একটা এইরকম রাস্তা নেমে গিয়েছে, ওই রাস্তা ধরেই যেতে হবে। ব্রিজের উপর দিয়ে যেটা গিয়েছে ওটা হলো ফুলবাড়ি বাইপাস। এখান থেকে ইসলামপুরের দূরত্ব 48 কিলোমিটার। হ্যাঁ, কি বলছো? চলো সামনে দাঁড়াচ্ছি, এসো। এখন সময় 3:40, আর ঘোষপুকুরের ওভারব্রিজ থেকে নেমে বাঁদিকে একটা হোটেল আছে, খুব বড় ঝাঁচকচকে হোটেল না, এমনি নর্মাল হোটেল, ঠিক আছে, বাবু হোটেল। তো এখান থেকে আজকের লাঞ্চটা করে নেবো। এখন সময় 4:10, আর হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। 20-25 মিনিটের একটা ব্রেক নিয়েছি। তো আমি খেয়েছিলাম মাছ ভাত, আর সংকল্পদা খেয়েছে সবজি ভাত। তো মাছ ভাতে ছিল ডাল, বাঁধাকপির সবজি, আলু ভাজা আর রুই মাছ। তো মাছ ভাতের রেট ছিল 90 টাকা, আর সবজি ভাতের রেট ছিল 70 টাকা। লোকেশন একটু গন্ডগোল হয়েছে, মানে মিঠুনদা আমাদের সঙ্গে আস্তে আস্তে বুঝতে পারিনি, পথটা গুলে গিয়েছে, তো মিঠুনদা আগে চলে গিয়েছিল, তো ওই জন্য একসঙ্গে খাওয়া হয়নি। মিঠুনদার সামনে একটা হোটেলে খাচ্ছে, ওখান থেকে আমরা আবার মিট আপ করে নেবো। মিঠুনদা আগে চলে এসেছিলো। খাওয়া দাওয়া করো নি কিছু? কি খেলে? মুড়ি ঘুগনি খেয়েছো, ভাত খাওনি? পাইতে একদম রাত অসুবিধা হবে না তোমার? আমার ভাত না খেয়ে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চলো। আরে আমি ওই জায়গাটা মানে ওখানে যে লেখা আছে কলকাতার এয়ারপোর্ট এদিক দিয়ে, যে ওটাই আমি ভেবেছি কলকাতা সোজা, এয়ারপোর্টটা মনে হয় নিচে। তার কি করলে উপর থেকে নামলাম, আবার গুগল দেখিয়ে দিল ভিতর দিয়ে রাস্তা আছে, ভিতর দিয়ে রাস্তা আছে একদম, আবার 27-এ উঠে গেলাম। আমি ভেবেছি ঘোষপুকুর মানে হচ্ছে এই টোলটা, ওই ব্রিজের নিচ দিয়ে টার্নিংটা যে ঘোষপুকুর, ওটা আমার জানা ছিল না। আচ্ছা, এটাতে এক্সপিরিয়েন্স। হ্যাঁ অবশ্যই। তবে এবার কিন্তু ভয় পাইনি, মানে তখন যেটা ভয় পেয়েছি, যত রাইড করবে তত আরও ভয় কেটে যাবে। মিঠুনদা খাওয়া দাওয়া করলো, ঘুগনি মুড়ি 20 টাকা নিয়েছে। তো বলছিল উনি যে ভাত না হলে ওনার ভালো হয়, তো মুড়ি ঘুগনি যাই হোক, যেটা খেতে ভালো লাগে সেটাই খেয়েছে। তো পাকাপাকিভাবে রাইডটা শুরু করলাম 4:20 সময়। তো দেখা যাক আদতে বাড়িতে পৌঁছতে পারবো কি পারবো না, সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। ফাইনালি ডালখোলা। তো ডালখোলা আসার জন্য যা চব্বটা হলো সে জানি, কারণ ডালখোলা পোলের তলায় দিয়ে ডালখোলা যেতে হয়, পোলের তলা দিয়ে রায়গঞ্জ যাওয়া যায়, কিন্তু পোলটা টপকেও চলে গিয়েছি ওপারে। তারপর মনে হলো যা পোলটা তো পেরিয়ে এলাম, তারপর আবার ইউটার্ন নিয়ে আবার তো এখান থেকে রায়গঞ্জের দূরত্ব 47 কিলোমিটার, মালদার দূরত্ব 123 কিলোমিটার, দুর্গাপুর 372। তো
রায়গঞ্জ প্রপার রায়গঞ্জে যাবো না, রায়গঞ্জ বাইপাসটা নিয়ে নেবো। আলখলাতে স্ট্রিট লাইট, কি সুন্দর স্ট্রিট লাইট, আর স্ট্রিট লাইটে জড়ানো তাতে জাতীয় পতাকার কালারে লাইটিং। NH-27 থেকে চলে এলাম NH-12, আর NH-12-এর প্রতি আমার ভরসা আছে, কারণ ডালখোলা থেকে ফারাক্কা পর্যন্ত রাস্তার কন্ডিশন দারুণ। দিনের বেলাতে লোকালের চাপ থাকে, আশা করছি রাতের বেলাতে কোনো সমস্যাই হবে না। রাতের বেলা আমার গাড়ি 80 টানা মানে অনেক, তো এখন 80তেই চলছে। পেট্রোল পাম্পটা থেকে বাঁচালি আমার। উফ, এই পেট্রোল পাম্পটা না থাকলে যে আমার কী অবস্থা হতো সে একমাত্র আমিই জানি। ফুয়েল রেঞ্জ লো দেখিয়েছে 150 কিলোমিটার হয়ে গেল। 150 কিলোমিটার পরে উফ, ফুল করে দিন। তো পেট্রোলের লিটার চলছে 106 টাকা 25 পয়সা। এতদিনে সব থেকে বেশি পেট্রোল গেল। ফুয়েল রেঞ্জ যখন লো দেখিয়েছে 110 কিলোমিটার চালিয়ে চলে এসেছি, আর 11 লিটার তেল গেল 1173 টাকা। তো ভারত পেট্রোলিয়ামের এই পেট্রোল পাম্পটা পড়বে একদম রায়গঞ্জ বাইপাসটা জাস্ট ক্রস করেই আসতে বাঁ হাতে আর যেতে ডান হাতে। তো আছি এখন সময় 9টা 10, আর এই মুহূর্তে আছি ইটাহার। মালদাহ থেকে 60 কিলোমিটার আগে মেন হাইওয়ের পাশে একটা চায়ের দোকান। তো এখান থেকে আমরা অর্ডার করেছি অমলেট আর চা। তুমি কি খাচ্ছ? অমলেট। দাদা খাচ্ছে অমলেট, একটু পরে চা খাবে। আর মিঠুনদা কি খাচ্ছ? আমি চা বিস্কুট খাবো। চা বিস্কুট খাবে। প্রথম দিন রাইড করেছিলে দিনের হতে, আজকে রাইড করছো মানে রাতের অন্ধকার। দিন এবং রাত দুটোই। সকাল থেকে আজকে রাইডটা টাফ রাইড হচ্ছে, কারণ সকাল 10টার সময় আমরা বাইক ছেড়েছি, এখনও পর্যন্ত রাইড চলতে আছে। তো এখনও পর্যন্ত রাইড চলবে অনেকটা। তো রাতের বেলা রাইড করে কেমন তোমার অভিজ্ঞতা রাতের? হ্যাঁ, এটা আমার জীবনের প্রথম রাইড, কিন্তু রাত্রেবেলা দাদাদের সাথে থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, এবং মোস্ট অ্যাডভেঞ্চারাস লাগছে। রাত্রেবেলা ন্যাশনাল হাইওয়ে ধরে এতটা রাস্তা এগিয়ে আসা যে কতটা ভালো লাগছে, এবং তার যে টার্নিং বা বাঁক এগুলো আমাদেরকে কতটা সুন্দর এবং স্কিলফুলভাবে চালাতে হবে সেটা শেখা যায় রাত্রেবেলা নাইট রাইড করলে। মোটামুটি দিনে দাদা কত বছর ধরে গাড়ি চালাচ্ছ? আমি মোটামুটি 16 বছর ধরে গাড়ি চালাই, কিন্তু সেটা সম্পূর্ণভাবেই লোকাল বলুন বা যেটা হয় আর কি। কিন্তু এটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি দেখতে চাইছিলাম যে এই স্কিলটা নিয়ে আমি পাহাড়ে গাড়ি চালাতে পারবো কি না। তো সেই শখে গাড়িটা কিনেছিলাম, এবং দেবব্রত ভাই এবং সংকল্পদার কাছ থেকে কিছু ট্রিক্স নিয়ে আমি সেই কাজগুলো বেশ সুন্দরভাবে পাহাড়ে গাড়িটা চালাতে পেরেছি, এবং আরও ভাবে এদের সঙ্গে রাইড করে আরও নতুন নতুন কিছু শিখতে চাই, যেটা ভবিষ্যতে আমার হয়তো কাজে লাগবে, এবং এই দাদা এবং ভাইয়ের সাথে একসঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। তবে দাদা 16 বছর ধরে গাড়ি চালাচ্ছে, দাদাকে শেখানোর কিছু নেই। দাদা শুধু একটা ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগাতো না, সেটা পাহাড়ে ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগিয়েছে, এটা শিখেছে। ওভারঅল দাদা সব কিছুই জানে, দাদার সঙ্গে রাইড করছে, দাদা অভিজ্ঞ ব্যক্তি, দাদাকে শেখানোর মতো কিছু নেই। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা রাইড করি, প্রত্যেকটা রাইড কিছু শিখি। আজকে রাইডেও কিছু শিখেছি, আরও ভবিষ্যতে আরও যে রাইড করব প্রত্যেকটা শিখতে চাই, আরও রাইড চালিয়ে যেতে চাই। তো সংকল্পদাকেও পেয়ে গেছি, সংকল্পদা। তো এই সংকল্পদা যে দাদা আজকের এই রাইডটা অ্যারেঞ্জ করেছে, সংকল্পদা। তো সংকল্পদা এই যে রাইডটা করলে আমাদের সঙ্গে, তোমার কেমন লাগে? অনেকদিন বাদে এরকম কোনো রাইডার পেলাম যে আমার মতন রাইড করতে ভালোবাসে। খুবই কম রাইডার এরকম স্মুথ রাইড হাইওয়েতে হাই স্পিডে করা প্রেফার করে, তাও আবার নাইটে। বাট আমি রিয়েলি হ্যাপি যে এমন কাউকে পাওয়া গেছে যাকে নিয়ে আমি সমস্ত রকম মানে এরকম ধরনের রাইড আমি করতে খুব কমফোর্টেবলি করতে পারবো, এবং আমি ভবিষ্যতে ওকে অ্যাপ্রোচ করবো সমস্ত রাইডের জন্য। হোপফুলি ওর থেকে পজিটিভ রেসপন্স পাবো। আশা করি আমার ব্যবহারে ও হয়তো খুব ভালো লেগেছে এবং আরও জয়েন করবে আমাদের রাইডে আরও বেশি করে। তো মোটামুটি আমরা 3 জন রাইড শুরু করেছিলাম। একটু পরে মিঠুনদা চলে যাবে মালদাহতে, মিঠুনদার বাড়ি মালদাহতে। যাই হোক, মোটামুটি ওভারঅল রাইডটা খুবই এনজয় করেছি। আমিও মুখে আছি এইরকম রাইড আবার কবে হবে। মিঠুনদা আবার কিন্তু রাইডার হবে, অবশ্যই হবে। সর্বশেষে একটাই বলতে চাই, আমাদের এই দেবব্রত ভাইকে তোমরা সবাই সাপোর্ট করো, যাতে সে এগিয়ে চলতে পারে। আমরাও আছি তার পাশে। ঠিক আছে, থ্যাংক ইউ মিঠুনদা, থ্যাংক ইউ। তো চলো, এখানে 15 মিনিটের একটা ব্রেক নিলাম, খেলাম অমলেট চা। তো আমাদের 70 টাকা বিল হয়েছে। অমলেট নিয়েছে 15 টাকা করে, চা নিয়েছে 10 টাকা করে। চলো, এখন সময় 10:30, আর মালদাতে এন্টার করে গিয়েছি। মালদাতে এন্টার করেছি বলতে মালদা টাউন না, মালদা বাইপাস। আর এখান থেকে মিঠুনদাকে এবার বিদায় জানাতে হবে। 4টে দিন আমাদের সঙ্গে ছিল, কিন্তু সত্যি বলতে এতটা আপন হয়ে গিয়েছে।
কি বলবো, সত্যি আপন হয়ে গিয়েছে। সময় হয়ে গিয়েছে, মিঠুন দা চলে যাবে। যাই হোক, মনটা একটু খারাপ। মানে এখান থেকে কত দূর যেতে হবে তোমাকে? 4 কিলোমিটার তোমার বাড়িতে একদম, তাই তো? আর 8টা কথা মাথায় রাখবে, যতক্ষণ না তুমি সেফভাবে বাড়ি পৌঁছাচ্ছ ততক্ষণ কিন্তু রাইডটা কিন্তু চলছে। তোমার বাড়ির কাছে যদি কিছু হয়ে যায়, মানে রাইডে একটা দাগ পড়ে গেল বা রাইডটা সাকসেসফুলি হলো না, যাও বাড়ি পৌঁছাতে মেসেজ করো। ঠিক আছে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবো, ঠিক আছে ঠিক আছে, যাও। 11:13 আর ফাইনালি ফারাক্কা ব্যারেজের উপরেই উঠে গেলাম। ব্যারেজের এদিক থেকে শুধু গাড়ি যাচ্ছে, ওদিক থেকে আপাতত এখন আসছে না, তো ওই জন্য এই ডান দিক মেরে নিচ্ছি। গাড়িতে সমস্যা হয়েছে, গাড়ি নিয়ে যেতে পারছি না। গাড়ি চলছে, সে নাট খুলে পড়ে গেছে আর গাড়ি চলছে না। গাড়িতে একটা সমস্যা হয়ে গেল, নাট কোথায় খুলে পড়ে গিয়েছে। দাঁড়াও, যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। কোনো গ্যারেজ আছে কি দেখো। এবিএস এর নাটটা খুলে পড়ে গিয়েছে। সকালে দেখেছিলাম যে নাটটা টাইট ছিল সে নাটটা পড়ে গিয়েছে, যেটা আলগা ছিল সেটা পড়েনি। তো এইরকম কন্ডিশন ফারাক্কা ব্যারেজের উপরেই হয়েছে। ফারাক্কা ব্যারেজের উপরেই গাড়িটা দাঁড় করালাম। যে নাটটা আলগা ছিল সেটা একটু টাইট করে দেখা যাক সামনে কোনো গ্যারেজ আছে কি না। এখন সময় রাত 12টা বাজতে 5 মিনিট বাকি। আর এই মুহূর্তে আছি ফারাক্কা ব্যারেজটা ঠিক ক্রস করে। আমার গাড়িতে একটা বড় প্রবলেম হয়েছে, সেটা হলো সামনের ব্রেক ক্লিপারটা নষ্ট হয়ে গিয়েছে, খুলে পড়ে যাচ্ছিল। রাত 12টার সময় সব দোকানই বন্ধ। লাস্ট পর্যন্ত সে একটা জিনিসই করেছি, সামনের ব্রেকটা খুলে নিয়েছি। সামনের ব্রেক ছাড়া আমাকে যেতে হবে অনেকটা পথ। তবে এ রাইডটা খুব চ্যালেঞ্জের রাইড, তো দেখা যাক কটার মধ্যে আমি পৌঁছতে পারি বাড়িতে। এখন সময় রাত 12:52 আর এই মুহূর্তে আছি জাস্ট ফারাক্কা ব্যারেজটা ক্রস করে। সামনের ব্রেক ক্যালিপার খোলা, সেটা আছে আমার এই ট্যাঙ্ক ব্যাগে। তো এই কন্ডিশান, এখনও আমার বাড়ি বাকি আছে 350 কিলোমিটার। এইরকম কন্ডিশান, ব্রেক ছাড়া গাড়ি চালানো সত্যিই টাফ ব্যাপার। তো আস্তে আস্তেই যাবো, বাঁদিক থেকে আস্তে আস্তেই যাবো, যেহেতু হাইওয়ে আছে। জানি না কি সমস্যা হবে, তো যা কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে গাড়ি রাত্রেবেলা যাচ্ছিল 80-85, সে গাড়ি এখন যাচ্ছে 45-50। তোমরাই বলো, আমার কিছু বলার নেই, শুধু এটুকুই বলার যে আমি সেফভাবে বাড়ি পৌঁছাতে পারলেই এটা আমার কাছে অ্যাচিভমেন্ট। 350 কিলোমিটার সামনের ব্রেক ছাড়া। এই রাতের বেলাতে একটা সুবিধা আর প্রচুর অসুবিধা। একটা সুবিধা হলো কি, রাত্রেবেলা গাড়ি ঘোড়া কম, লোকাল মানুষজনও কম, এটাই সুবিধা। আর অসুবিধা হলো রানাঘাট, কৃষ্ণনগরের জ্যাম, কলকাতার সিগন্যাল, এইসব জায়গাতে গাড়ি দাঁড় করানো সত্যিই টাফ ব্যাপার। তো নতুন এক্সপিরিয়েন্স, দিনটা যে এরকমভাবে যাবে এটা আশা করিনি। যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স। হাসবো না কাঁদবো ভাবতে পারছি না। 3:10 আর উঠে গেলাম বহরমপুর বাইপাস। এই গাড়ি নিয়ে মোটামুটি 2 ঘন্টায় 80 কিলোমিটার মতো এসছি। যাই হোক, এইরকম আস্তে আস্তে যেতে পারলেই হলো। এখনও অনেকটা পথ বাকি। কৃষ্ণনগর, রানাঘাট, বারাসাত, কলকাতা, বারুইপুর আমার বাড়ি। সকাল 10টা পর্যন্ত পৌঁছতে পারবো কি জানি না। যাই হোক, যদি সকাল 10টা পর্যন্ত হয় 24 ঘন্টা রাইড করলাম। কারণ সকাল 10টায় গাড়ি ছেড়েছিলাম কালিম্পং থেকে, তারপরের দিন সকাল 10টা, মানে পুরো পাক্কা 24 ঘন্টা স্টিয়ারিং ধরে। এখন সময় সকাল 8টা আর চলে এসেছি কলকাতাতে। কলকাতা, এটা কোন মোড়? অভিষিক্তার মোড়। তো চলে এসেছি অভিষিক্তার মোড়, দাদার বাড়ির কাছে। দাদা, তো আজকে একটা অন্যরকম রাইড হলো। মানে কি বলবো, আমার এই ব্রেক ক্যালিপার এই খুলে ব্যাগের মধ্যে রাখা, ব্রেক ক্যালিপার খুলে ব্যাগের মধ্যে রাখা, মানে সামনের চাকায় কোনো ব্রেক ছিল না। সেই সময় রাইড করে এসেছি 300 কিলোমিটার। এখন আমার বাড়ির দূরত্ব 50 কিলোমিটার, মানে আমাকে টোটাল 350 কিলোমিটার এই ব্রেক ক্যালিপার ছাড়া, মানে সামনের চাকার ব্রেক ছাড়াই রাইড করতে হচ্ছে। এটা অপ্রত্যাশিতভাবেই হয়েছে, কিন্তু কিছু করার নেই। এমন একটা জায়গাতে আমরা ফেসে গিয়েছিলাম, সেখানে কোনো সব ছিল না। অনেক চেষ্টা করে ব্রেকটা খুলে এই আমার ট্যাঙ্ক ব্যাগের ভিতরে রেখে দিয়ে, ট্যাঙ্ক ব্যাগের মধ্যে রেখে এতটা পথ রাইড, ট্যাঙ্ক ব্যাগের মধ্যে রেখে এতটা পথ রাইড করে এসেছি। তো কী বলবো, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, কিছু বলার নেই। তবে রাইডটাকে এনজয় করেছি খুব। আমার এই ট্রিপে কত খরচ হলো সেটা আমি তোমাদেরকে জানাবো একটু পরে। আমি বাড়িতে যাব, ফ্রেশ হয়ে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো।
গুড আফটারনুন ফ্রম আমার গ্রাম। আমি সবসময় ভিডিও করি মোটো ব্লগিং সেট আপে কিংবা আমার ঘরে। তো আজকে এই মুহূর্তে ভিডিও করছি আমার গ্রামে। ধান কাটা হয়ে গিয়েছে আর বাচ্চারা করছে খেলাধুলা। তো তোমরা তো জানোই সারা রাত রাইড করে বাড়ি ফিরেছিলাম সকালবেলা, আর গাড়িতে দুটো সমস্যা হয়ে গিয়েছিল। একটা হয়েছিল কি ব্রেক ক্যালিপারের থ্রেডটা কেটে গিয়েছিল, আর একটা হয়েছে কি রিমটা একটু ব্যান্ড হয়েছিল। তো রিমটা যখন ব্যান্ড হয় তখন আমি বাড়িতে নিজে রিমটা খুলেছি, রিমটা খুলে নিয়ে গিয়েছি সাইকেলের গ্যারাজে, রিমটা ঠিকঠাক করে এনেছি। রিম ঠিক করে আনার পরে চিন্তা হচ্ছিল যে ব্রেক ক্যালিপারটা কি হবে। ব্রেক ক্যালিপারের পুরো সেট চেঞ্জ করতে গেলে খরচ আছে 2500 টাকা, প্লাস মিস্ত্রি খরচ আলাদা। যখন ওটা নিয়ে আমাদের পাড়ার একটা দাদার কাছে গিয়েছিলাম, সে বাইকের পার্টস বিক্রি করে। তো তার কাছে যখন গিয়েছি সে বলল যে এটা চেঞ্জ করার দরকার নেই, যেহেতু থ্রেডটা কেটে গিয়েছে, থ্রেড রিপেয়ার করে ওটা নিয়ে লেদে যায়, লেদ থেকে থ্রেড করে আনবে। ও ব্রেক ক্যালিপারের থ্রেড করে এনে দিয়েছে, 200 টাকা মতো নিয়েছে। এখন ব্রেক ক্যালিপারের অবস্থা যেমন ছিল ঠিক তেমন। তো ওটা নিয়ে চলে যাই গ্যারাজে। গ্যারাজ থেকে যেহেতু পিস্টনটা বেরিয়ে গিয়েছিল, পিস্টনটা ব্লক প্লাস দিয়ে চেপে ঢুকিয়ে মোটামুটি ফিটিং করতে নিয়েছে। তো টোটাল আমার বাইকের খরচ যেটা হয়েছে খুব বেশি হয় না, যেটা আমি আশা করেছিলাম যে প্রচুর খরচ হবে, তো সেরকম কিছুই হয়নি। রিংটাল ভাঙতে নিয়েছে 150 টাকা, ব্রেক ক্যালিপারের জন্য নিয়েছে 200 টাকা, প্লাস ফিটিং করতে নিয়েছে আরও 150 টাকা। 500 টাকার মধ্যে আমার মোটামুটি বাইকের কাজ অল কমপ্লিট। এবার চলে আসি মেন যে কালিম্পং রাইডের মেন যে খরচ সেটাতে। 4 নাইট 4 ডেজ, অ্যাকচুয়ালি কী হয় 3 নাইট 4 ডেজ হয়। এবারে আমার 4 নাইট 4 ডেজ হয়েছে, কেন কি আমি সারা রাত রাইড করেছিলাম, একটা দিন হোটেলে থাকিনি। টোটাল ফুয়েল গিয়েছে 4600 টাকা, কিলোমিটার হয়েছিল 1506 কিলোমিটার, 35 কিলোমিটার করে এভারেজ দিয়েছে। গতবারের থেকে এবারে ফুয়েলটা একটু কম পেলাম, কারণ প্রত্যেকবারে 38 করে পাই, এবার 35 পেয়েছি। দুদিন আমরা হোমস্টেতে ছিলাম, তার জন্য খরচ হয়েছে 1100 টাকা করে। টোটাল আমার 2200 টাকা খরচ হয়েছে। টোটাল খরচ হয়েছে 8000 টাকা, ফুয়েল খরচ হয়েছে 4600 টাকা, আর ওভারঅল সব খরচ হয়েছে 3400 টাকা। 8000 টাকার মধ্যে আমার কালিম্পং রাইড ডান। তো এই হলো মেন খরচ। তো এটাই তোমাদের শেয়ার করার ছিল। ভিডিওটা আমি এখান থেকে মানে আমার গ্রাম থেকেই আমি শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন করে আমার রাইডে। তো টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।